আসসালামু আলাইকুম। গতকাল নুসরাতের যে কাণ্ড, সেই কাণ্ডে আপনারা জানেন একটা আ রায় হয়েছে। সেই রায়ে ২০১৯ সালে যাদের ১৬ জন মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসির আসামিদের মধ্যে ১০ জনের খালাস দেওয়া হয়েছে এবং ৪ জনের যাবজ্জীবন, আরও ২ জনের ফাঁসি এখনো বহাল রাখা হয়েছে। শুরুতেই একটা কথা বলে রাখি যে ইনশাআল্লাহ এই মামলায় কারো ফাঁসি হবে না। এটা আ আদালতকে চ্যালেঞ্জ করছি না। তবে আমার বিশ্বাস যে আসামি পক্ষের আইনজীবী যারা আছেন তারা পরবর্তীতে আপিল এবং তারপরে আনুষ্ঠানিকতা যা আছে সেটার মাধ্যমে আদালতকে বোঝাতে সক্ষম হবেন যে এই ঘটনাটা একটা আত্মহত্যার ঘটনা এবং এই মহিলা এর আগেও আরও ২-৩ বার আত্মহত্যার এই নাটক করেছেন এবং এই নাটকটাও শেষ নাটকেও যেটাতে সে মারা গিয়েছে সেটাতেও সে মরার জন্য আত্মহত্যা এই নাটকটা সাজায় নাই। সে মনে করেছিল যে শরীরে এই বোরকা একটু আগুন দিবে তারপরে মানুষজন আসবে। এই অ্যাটেনশন সিকিং এইটা তার বহু আগে থেকে তার এই অবস্থা এবং তার মা নিজেও এই একই রোগে আক্রান্ত। তার মাও এর আগে একবার সুইসাইড করতে চেয়েছে এবং তাদের পারিবারিক আরও কিছু বিষয়-টিষয় আছে। তো এই মহিলা আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে কালকে যেই রায় হয়েছে এটা আমি মনে করি আংশিক সত্যের বিজয় হয়েছে। আপনারা হয়তো এই রায়টা শুনে অনেকে খুশি হয়েছেন, অনেকেই কালকে সারাদিনই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা ছিল এবং দেশের সব গণমাধ্যমেই এই নিউজটা কভার করেছে। আমাদের কাছে খবরটা শুধু এতটুকুই যে ১৬ জন মানুষ, ১০ জন খালাস হয়ে গিয়েছে, আর ৪ জন যাবজ্জীবন তারাও বেঁচে যাবে, ২ জন মাত্র ফাঁসি হয়েছে। দেখেন, একজন মানুষও ফাঁসি হওয়া তো পরের কথা, একজন মানুষের ১ বছর ১ মাস জেল খাটাটাও ওই ব্যক্তির জন্য ব্যক্তিগত অনেক বিশাল বড় একটা কষ্টের ব্যাপার এবং বাংলাদেশের যেই জেলখানার যে অবস্থা, সেখানকার যে সুযোগ সুবিধা সব মিলিয়ে এই ১৬টা পরিবারের আমি সবার সাথে আমার যোগাযোগ হয় নাই, কিন্তু যতজনের সাথে যোগাযোগ হয়েছে এবং যাদের মাধ্যমে আমি সব পরিবারের খবর জানতাম, এই যে মেয়েটা এখন যাবজ্জীবন একটা মেয়ে আছে, এই মেয়ের জীবনের সব শেষ। তার অর্থ, সম্পদ, পরিবার সবকিছু শেষ। তার পৃথিবীতে জেল থেকে বের হয়ে আসার পরেও তার পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো কিছু অবলম্বন, শুধু জীবনটাই ফিরে পাবে, আর কিছু নাই। ১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭ বছর যে মানুষগুলো জেল খেটেছে এবং মানে এত তড়িঘড়ি করে এই মামলার রায় হয়েছে যে ওই বছরই তাদেরকে ফাঁসি দেওয়া হয়। সেই ফাঁসির পর থেকেই তারা আজকে ৭টা বছর এই কনডেম সেলের মধ্যে তারপরে থাকছেন। আমি জেলখানায় দেখার সুযোগ হয়েছে কে কীভাবে থাকেন এগুলো। তো যারা কনডেম সেলে থাকেন সেই মানুষগুলো কত কষ্টে থাকেন, যারা জেলখানায় কোনোদিন গিয়েছেন বাংলাদেশে তারা নিশ্চয়ই জানেন। তো খবরটা শুধু এতটুকু পর্যন্তই শেষ না যে ১০ জনের খালাস হয়ে গেল, সামনে আরও হয়তো ৬ জনেরও খালাস হয়ে যাবে, এই পর্যন্ত শেষ না। এখানে আর অনেক কিছু বাকি থাকছে, সেইটারও বিচার হওয়া প্রয়োজন। প্রথমেই জানিয়ে রাখি যে নুসরাত এই যে ঘটনা, যেটাকে হত্যাকাণ্ডের ঘটনা সাজানো হয়েছে, এই সাজানোর সাথে কয়েকটা পক্ষ জড়িত। এই পক্ষের মধ্যে সবার আগে যারা জড়িত সেটা হচ্ছে ভারত। ভারত কীভাবে জড়িত? যখন মাদ্রাসায় ঘটনাটা ঘটল, তখনই এখানে পিবিআইয়ের তখন বনোজ কুমার ছিল প্রধান। তিনি ঢুকলেন যে মাদ্রাসার হুজুরদেরকে পেটানোর, মারার একটা সুযোগ হয়েছে। কারণ ভারতের মূল টার্গেটটাই ছিল এই দাড়ি টুপিওয়ালা যারা ইসলামপ্রিয় মানুষ, যারা ইসলাম ধর্ম পালন করে, এই ধরনের মানুষরা তাদের মূল শত্রু ছিল। যখন দেখলো মাদ্রাসা পাওয়া গিয়েছে, এখানে এই পক্ষ মুসলমান, ওই পক্ষ হুজুর, তো দুইটারই তো একসাথে সাইজ করা যাবে, এক ঢিলে তারা ২ পাখি মেরেছে। কিভাবে কাজটা করেছে দেখেন। বনোজ কুমার প্রথমে তার পক্ষের, মানে তার পিবিআইয়ের যে পুলিশ ছিল, এর মধ্যে সবচাইতে জঘন্য একটা কাজ করেছে, সেটা হচ্ছে ওসি শাহ আলম। সেই ওসি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরেও সে চাঁদপুরের সম্ভবত কচুয়া থানায় সে ওসি হিসাবে দায়িত্ব পালন করেছে। এটা নিয়ে ইউনূস সরকারের সর্বোচ্চ পর্যায়ে খোদা বক্সকে পর্যন্ত জানানো হয়েছে। খোদা বক্স আমাকে নিশ্চিত করেছেন যে আমরা দেখছি। ২ মাস পরে জিজ্ঞেস করলাম কি হইল, তারপরে জি আমরা দেখছি, ইলিয়াস ভাই আপনি চিন্তা করেন না, আমরা দেখছি। আরও ১ মাস পরে যায় মেসেজ পাঠাইলাম যে স্যার কি দেখছেন? তো আমি তার ওই দিন মেসেজ পাঠালাম যে স্যার আপনার কি দেখা শেষ হয়েছে? আর কত বছর লাগতে পারে একটু জানাবেন। এটা বলার সাথে সাথে সে ফোন দিল।
বলল, ইলিয়াস আমরা এই বিষয়গুলো দেখছি, আপনি টেনশন করেন না। আবার ফের সে একই, শেষ দিন পর্যন্ত সে ওসি শাহ আলমকে সরায় নাই। বিএনপি সরকারের কাছে অনুরোধ থাকবে, যদি আমার কথা বিশ্বাস না হয় ফেনীতে যাবেন, ফেনীতে যায়, কারণ আমি তো আমার লোক ফেনীতে সংবাদ সংগ্রহ করেছে, আমি তাদের সেই ফুটেজগুলো, আমি যখন স্ক্রিপ্ট লিখি আমার তো এগুলো সব দেখতে হয়, আমি পুরো সব দেখেছি। সেই মানুষগুলোর যে আর্তনাদ, এই শাস্তি পৃথিবীতে আর কতটুকু হবে কি হবে না আমি জানি না, যারা কিনা এই এই মানুষগুলোকে 7টা বছর এইভাবে কষ্ট দিল, এদের শাস্তি মৃত্যুর পরে হবে, এটা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। তবে যারা পৃথিবীতে আপনাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে এই বিচার করার জন্য সুযোগ দিয়েছে, সরকার থেকে শুরু করে বিচারক, আপনাদের কাছে অনুরোধ থাকলো সেই ফেনীতে যাবেন, গিয়ে সেইখানে দেখবেন, জিজ্ঞেস করবেন এই ওসি শাহ আলম কী করেছে। একজন মানুষকে মেরেছে, তাকে তার পরিবারকে ভিডিও কল দিয়েছে, ফোনে কল দিয়েছে, হোয়াটসঅ্যাপে কল দিয়েছে, ইমুতে কল দিয়েছে, দিয়ে তাদেরকে শুনিয়েছে যে টর্চার করছে। তখন তারা বলছে যে আব্বা আম্মা আমারে বাঁচাও, এই সেই এইভাবে বলে বলে তারপরে তার পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সেখানে একজন আছে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, সে আবার পয়সাওয়ালা, তার পরিবারের কাছ থেকে আমার ঠিক মনে নাই, অ্যাট এ টাইমে চেক 45 লক্ষ 50 লক্ষ এরকম বড় বড় অঙ্কের টাকা তাদের পরিবারের কাছ থেকে। আর অন্যান্য পরিবার, এই আসামিগুলোর মধ্যে অনেকের বাড়িও নাই, বাড়ি পর্যন্ত বিক্রি করে দেওয়া, তারপরে এই পিবিআইয়ের শাহ আলম সহ বনজদেরকে টাকা দিতে হয়েছে। সেই শাহ আলমের বিচার হওয়া দরকার। এখানে কয়েকটা পক্ষ, একটা পক্ষ বনজ, বনজের সাথে ওই সময় ফেনীতে পিবিআইতে যারা ছিল, সময় টেলিভিশনের এক শুয়োরের বাচ্চা আছে, যেই শুয়োরের বাচ্চা এই বনজের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বিশাল এক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছিল, তার নাম হচ্ছে ওমর ফারুক। এই কুকুরের ছানা এই বনোজ কুমারের লিখে দেওয়া আপনার বিশাল আকারের এক চিত্রকর্ম নিয়ে তারপরে এইটাকে হত্যাকাণ্ড সাজাইল। এর সাথে প্রায় সব গণমাধ্যম, কারোর কোনো ইনভেস্টিগেশন নাই, কারোর কোনো জিজ্ঞাসাবাদ নাই, কোনো কিছু নাই, দেখা নাই, একদম যেভাবে বনোজ কুমাররা বলে দিয়েছে সেইভাবে। আরেকজন আছে, ওই যে গরিবের এক বালিস্টার ছিল, বালিস্টার আপনার সুমন, এই শুয়োর ছানাও এই বনজের টাকা পয়সা খায় তারপরে এইটাকে হত্যাকাণ্ড বানানোর জন্য সেই ওসি মোয়াজ্জেমের কথা আপনাদের মনে আছে, তার সম্ভবত 8 বছর জেল হয়েছিল, 5 বছর তিনি সার্ভ করে তারপরে বের হয়েছিলেন জামিনে। সেই ব্যক্তি তার চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন, সারা বাংলাদেশের মানুষের কাছে ক্রিমিনাল সেজেছেন। সেই মানুষটাকে এই ব্যারিস্টার সুমন, ওমর ফারুক ওই দিক থেকে কমলদা পর্যন্ত সেইখানে গিয়ে তারপরে তদারকি করত। সময় টেলিভিশনের ওই সময়কার, সম্ভবত তার নাম বখতিয়ার মুন্না, সে ফেনীর প্রতিনিধি ছিল। বাদী পক্ষের একজন আইনজীবী ছিলেন, ওই আইনজীবী ওই সময়ের যে বিচারক, সেই বিচারকের অলরেডি গতকালকের রায়ে সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এটা তার শাস্তি না। তাকে এই 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 পুরো চক্রটা, সময় টেলিভিশনের ওমর ফারুক সহ, তারপরে এখানে আরেক শুয়োরের ছানা ছিল খান মোহাম্মদ রুমেল, কমল দে, সময় টেলিভিশনের ওই সময়ের প্রধান বার্তা সম্পাদক কিংবা ন্যাশনাল ডেস্ক ইনচার্জ যারা ছিল, তাদের সংশ্লিষ্টতা আছে কিনা সেইটাও আমি মনে করি খতিয়ে দেখা দরকার। বনোজ কুমার, ওসি শাহ আলম, সময় টেলিভিশনের ফেনী প্রতিনিধি, তারপরে হচ্ছে গিয়ে এই ব্যারিস্টার সুমন, এই পুরো চক্রকে বিচারক সহ বাদী পক্ষের আইনজীবী, এই নুসরাতের যে আইনজীবী ছিল, এই পুরো চক্রকে বিচারের আওতায় আনা উচিত। এটা যদি না আনা হয়, এই পরিবারগুলো, যেই পরিবারগুলো 1 দিন 2 দিন করে গুনে গুনে 365 দিন এভাবে 7 বছর তারা জেলখানায় ছিল, তাও স্বাভাবিকভাবে জেলখানায় না, মৃত্যুর দিন গুনছিল। আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, যে বিচারের রায় আপনারা দেখেছেন, এটা এরকম হইতো না। তখন আমাদেরকে বলা হইতো যে আমরা গুজব ছড়াই, আমরা নাটক সাজাই, তারপরে এগুলো করেছি। তখনকার সময়ে এই কথাগুলো আমাদের বলা হইতো। আজকে আমাদের সেই অনুসন্ধান আজকে সত্য বলে প্রমাণিত হয়েছে। কিন্তু সত্য বলে প্রমাণিত হওয়ার পরে সেই বিচারের যতটুকু যা হয়েছে, এটা আমি মনে করি না যে মানে সব কিছু শেষ হয়ে গেল। এটার পরের এই বিচারটা এদের বিরুদ্ধে করতে হবে। দেখেন, গতকালকে নুসরাতের আরেকটা চক্রের যে মূল আরেকটা চক্র, সেই চক্রটা হচ্ছে এই নুসরাতের পরিবার। নুসরাতের 3টা ভাইয়ের মধ্যে বিশেষ করে 2টা ভাই, নুমান এবং আরেকটা ভাই আছে, এরা
এই আসামি পক্ষের সাথে আমার যে 15 মিনিটসের অনুসন্ধানটা আছে, আমি গতকালকে আমার চ্যানেলে আবার আপলোড দিয়েছি। ওই অনুষ্ঠানটা আপনারা দয়া করে একটু দেখেন। দেখলে ওইখানে দেখতে পারবেন যে কত নিখুঁতভাবে নুসরাতের পরিবার, সময় টিভি, বনজ, বিচারক, আইনজীবী, এই লোকগুলো সব মিলেমিশে কীভাবে এই নাটকটা সাজিয়েছিল। সেইখানে তার পরিবার আসামি পক্ষের কাছে যায়, আসামির পরিবারের কাছে এত লক্ষ টাকা দিবেন, এত লক্ষ টাকা দিলে এরে মামলা থেকে সরাই দেবো, ওরে সে ফোন রেকর্ডও আমরা সেই অনুষ্ঠানে দিয়েছি। আমার সেই অনুসন্ধানে সেখানে তার পরিবারের মানুষের ফোন রেকর্ডও আছে। কালকে তার মা কান্নাকাটি করেছে। আল্লাহ মাফ করুক, আমি মৃত্যু মানুষকে নিয়ে কোনো শেখ মুজিব ছাড়া, ওই চুতিয়ারে ছাড়ার কারণে নিয়ে আমি খারাপ কথা বলতে চাই না। কিন্তু এই মহিলা যদি মারা যাইতো, সে যত খারাপই হোক কোনো সমস্যা ছিল না। কিন্তু এই মহিলা শুধু মারা যায় নাই, এই মহিলা আরও ফেনীর শুধু এই 16 জন না, কিন্তু আরও বহু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, ধরে নিয়ে তারপরে টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মানে এই যে বুরকার দোকান, কেরোসিনের দোকান থেকে শুরু করে বহু মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, নাহলে তাদেরকেও আপনার এই আসামি বানায় দেওয়ার ভয় দেখানো হয়েছে। সো এই মহিলা, এই যে নুসরাতের মা, এই মহিলা মূলত এই মহিলার মেয়ের আপনার লাশ বিক্রি করে তারপরে নিজে পয়সাপাতি কামিয়েছে। এক ছেলের সরকারি চাকরি হয়েছে, ব্যাংকে চাকরি হয়েছে। তাদের পরিবারের লোকজন এই নোমান থেকে শুরু করে এরা আওয়ামী লীগের সময় সব আওয়ামী লীগের লোকজন, হাসিনার সাথেও সাক্ষাৎ করেছে, সব মন্ত্রী এমপিদের সাথে তারা বিশাল আওয়ামী লীগার ছিল সেই সময়। তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো, হঠাৎ করে দেখি এই নোমান সহ এই নুসরাতের ভাই দুইটা আসিফ মাহমুদের সাথে, আসিফ নজরুলের সাথে, নাহিদের সাথে, হাসনাত, সারজি, যারে যেখানে সুযোগ পায় তাদের সাথে যায় যায় ছবি ওঠে। এটা ওর ব্যবসা। ওদের সাথে ছবিটা বোঝায় সে হইল গিয়া বিশাল আকারে জুলাই বিপ্লবের এরা বিরোধিতা করেছে সেই সময়। আজকে এখন এই রিসেন্টলি আমি যেটা দেখলাম, তারা বিএনপির লোকজনের সাথে যায় যায় তারপরে ছবি টবি ওঠে। বিএনপির লোকজন তো ধরেন ওই করুণা দেখায় যে ও তো নুসরাতের ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে আসে। কিন্তু এরা যে যা করেছে, ওর বোনরে যদি, ওর বোন আর ওর মারে যদি নাকি দৌলতদিয়াতে দিয়ে আসতো, আর মানুষ যদি ওর বোন আর মারে ইচ্ছা মতো লাগাইতো না, তারপরেও এত মানুষ ক্ষতিগ্রস্ত হইতো না। ওইখানে দিয়ে আসলে আরও যে যাইতো কাস্টমার হিসেবে, সেও মজা পাইতো, তোর মাও মজা পাইতো। কিন্তু এইখানে ওর মা আর ওর মা যেই কাজ করেছে, আর ওরা যেই কাজ করেছে ওর বোনের এই লাশটা নিয়ে, এইটা পৃথিবীর ইতিহাসে নজির হয়ে থাকবে। একই মামলার ভেতরে এইভাবে গণহারে 16 জন মানুষকে ফাঁসি দেওয়া, ওরা সব জানতো যে এই ঘটনাটা কি হয়েছে। এই নুসরাত এর আগে আরও দুবার সুইসাইড করতে গিয়েছে, সেই ঘটনাও তারা জানে। ওর নুসরাত, ওর বোনটা যে 12 ভাতারি ছিল, কত ছেলেদের সাথে যে আকাম কুকাম করেছে। যেই পুলিশ অফিসার আপনার তদন্তের জন্য এসেছে, সেই পুলিশ অফিসারের সাথেও ও লাগাইতে চাইছে, কাপড় খুলতে চাইছে। খালি সিরাজউদ্দৌলার শাস্তি দিতে হবে। সিরাজউদ্দৌলার সমস্যা কি? সিরাজউদ্দৌলা তার এই যে 12 ভাতারিপনার, এটার জন্য তার টিসি দিতে চেয়েছিল। সিরাজউদ্দৌলা তার বুরকার মধ্যে ফোন পেয়েছিল, সেই ফোন কেড়ে নিয়ে তারপরে এই পোলাপানের সামনে নিয়ে ডেকে নিয়ে তারপরে তারা অপমান করেছিল। এইটা হচ্ছে সিরাজউদ্দৌলার। আমার ওই 15 মিনিটস দেখেন, সব আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এখন আজকে যেই রায় হলো, এই রায়ের পরে আমার সরকারের প্রথমেই কয়েকজনের কাছে আমার কৃতজ্ঞতা জানানো উচিত। এই সরকার, প্রথম তো অবশ্যই সরকারের আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল তাজুল ভাই, শিশির মনির, তারপরে আরও একজন আছেন এস এম শাহজাহান সহ তাদের বেশ কয়েকজন আইনজীবী আছেন এই মামলায় আসামি পক্ষের জন্য কাজ করেছেন। এবং সবশেষ যে বিচারক রায় দিয়েছেন, তার প্রতিও কৃতজ্ঞতা থাকলো বিচারকদের প্রতি, কারণ তারাও এই মামলার প্রেক্ষিতে যতটুকু দিয়েছেন সন্তুষ্ট। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই বিচারের কার্যক্রম যদি অন্য কোনো বিচারকের হাতেও যায়, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে 4-6 জন মানুষ এখনও পর্যন্ত আটক আছেন, তাদেরকে যেন যে কোনোভাবে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। কারণ এই ঘটনাটা, পুরো ঘটনাটা একটা 12 ভাতারির নাটক। এই 12 ভাতারির নাটকের জন্য কোনো মানুষের জীবন যাইতে পারে না। এটা আপনাদেরকে আগে থেকে বলে রাখলাম। আরেকটা বিষয় হলো, এই যে মহিলা, এই যে নুসরাতের মা, গতকালকে তিনি হাউ মাউ করে কান্নাকাটি করছেন। একটু কান্না না দেখাইলেই হয় না, একটু দেখেন, কান্নাটা দেখেন তার। আমার মালিক রে প্রমাণ হয়েছে বাবা, আমার মেয়েরে হত্যা করা হয়েছে রে বাবা। ও বাবা, আমার মেয়ে নির্দোষী প্রমাণ হয়েছে। ওরা ফিরে কেমন জি করবে, ধন্য ধন্য রে জি।
বিশ্বের কাছে প্রমাণ হয়েছে আমার জিরে হত্যা করা হয়েছে রে। দেখেন তার নাটকটা দেখেন, কি কান্না, মনে হচ্ছে যেন মানে ওর বাড়ির মনে হয় 5-6 জন মারা গিয়েছে একসাথে। কোনো কান্না না, নাটক, পুরাটাই নাটক। সে নাকি রায়ে সন্তুষ্ট হয়েছে। তোর রায়ে তোদের অভিযোগ 16 জন মানুষ তোর তোর মেয়েরে নাকি এদিক দিয়া ধরছে, চিপা চাপা দিয়া ধরে, টাইনা মাইনা ধরে, এরপরে নাকি আগুন লাগাইছে কোন চিপার মধ্যে। তো তোর মেয়েরে 16 জন মানুষ এইভাবে চিপার মধ্যে দিয়া আগুন দিল। তো তোর মেয়ের এখন সেই 16 জনের মধ্যে 14 জনই ফাঁসির থেকে হয়ে গেল। তো তুই মামলায় খুশি হইলি কেমনে? সে বলে সে মামলায় সন্তুষ্ট, খুব সন্তুষ্ট। আবার কয় যে তার নিরাপত্তার দরকার। তো নিরাপত্তা এই বাংলাদেশের ইতিহাসে কোনো আসামি পক্ষের এই রায়ের পরে এইভাবে কোনোদিন তোর মতো এত 7 বছর ধরে কারো নিরাপত্তা চেয়েছে কোনোদিন? এই এই গেল 7টা বছর তার বাড়িতে পুলিশ রাখতে হয়। কারণ সারাদিন এই এই মহিলার 3 ছেলে এগুলো মিলে চাঁদাবাজি করেছে এই ফেনীতে। আমার 15 মিনিটসের অনুসন্ধান যাওয়ার পর পর্যন্ত তার ভাইরা ফোন দিয়েছে, আমার নানান কিছু বুঝায়, আমার প্রশ্নের উত্তর দিতে পারে না। আমার নানান কিছু আমার খুব পছন্দের এক মানুষকে দিয়া তারা ফোন করেছিল, সেই মানুষটারও ভুল বুঝিয়েছে। খুব পছন্দের মানুষ, আপনারা সবাই চিনেন তারে। আমি তারে বুঝাইলাম ভাই ঘটনা কিন্তু এই। সে বলল ও ঠিক আছে ভাই, আমি তো জানতাম না। আমারে নানান ধন ফোন বোঝানোর চেষ্টা করেছে। আমি তো বুঝবো না, আমার তো বুঝাইতে আসলেই বুঝবো না। তা আমারে বুঝাইতে হলে আপনার তথ্য প্রমাণ দিয়া তারপরে বুঝাইতে হবে। সো এই যে এরা এখন তাদের নিরাপত্তার প্রয়োজন, ফেনীবাসীর কাছে অনুরোধ থাকলো, সামাজিকভাবে হোক, আইনগতভাবে হোক, জোর জুলুম করে হোক, এই পরিবারকে আপনাদের মানে এটার শাস্তি তাদের পাইতে হবে। সব কিছু আবার সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, যা বুঝার বুঝা নিয়েন, এদেরকে এই শাস্তি পেতে হবে। এরা সভ্য সমাজে এই পরিবার বসবাস করতে পারে না। এটার শাস্তি যদি সরকার যদি না দেয় তাহলে আপনারা দিবেন। কিভাবে দিবেন, কেমনে দিবেন, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর প্রশাসনের কাছে অনুরোধ থাকলো, এদের বাড়িতে কোনো পুলিশ টুলিশ পাহারা দিয়ে না, আল্লাহর ওয়াস্তে। 7টা বছর এতগুলো মানুষ, এখনও পর্যন্ত আরও 2 জন এই যে এই শুনানিটার জন্য কত কত জায়গায় এই ফেনীর লোকগুলো তো ভাই আমার তো সমস্যা হয়েছে যে মানে আমারে ওই পাওয়ারফুল মানুষজন আমারে কেউ পছন্দ করে না। যত মানুষের সমস্যা, যত মানুষ মানে নির্যাতিত, এদের হইল গিয়ে আইসা বলার জায়গা এই একটা আমি। এখানে ভাই আমারে ভাই এই 2 দিন পর পর ওরে বলি এরে বলি ভাই শুনানিটার জন্য, এই শুনানিটার জন্য কত কিছু, কত জনেরে বলেছে যে ভাই এটার একটু করে আয়না দেন, টানে একটু আগায় দেন। এই যে এখনও বিডিআরের ইয়েটা দেন, বেঞ্চ গঠনের জন্য শুনানি হয় না। আপনি চিন্তা করতে পারেন ভাই, আপনার মানুষের 17টা বছর জেলখানায়, আপনার কষ্ট হয় না, আপনার ফিল হয় না? আপনারাও তো জেল খেটেছেন। এই মানুষগুলিরে খালি শুনানির জন্য আপনি জেলে আটকায় রাখবেন? এই অবিচার, এই মানে কি বলবো যে মানুষের কষ্ট দেয়, এটা আল্লাহ সহ্য করবে না। 17 বছর কিন্তু আপনারাও কষ্ট করেছেন, এই 15টা বছর। সেই 15 বছর কষ্ট করার পরে যদি হুঁশ না ফেরে, সেই জেলখানার সেই কষ্টটা যদি আপনারা বুঝতে না পারেন, তাইলে আর কিছু বলার নাই। যদি আসলেই মনে করেন, এখনও বলছে আরও বেশ 400-450 আলেম এখনও এই বাল দমন সন্ত্রাস দমন আইনে আটকায় রাখা হয়েছে। এদেরকে ছাড়েন, বিডিআরের লোকগুলোরে ছাড়েন, বিডিআরের আসল অপরাধী যারা তাদেরকে ধরেন, সেনাবাহিনী যারা জড়িত ছিল তাদের ধরেন, আওয়ামী লীগের যারা ছিল তাদের ধরেন, ইন্ডিয়ার কারা কারা ছিল তাদের ব্যাপারে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেন, কিন্তু এদের ধরতে হবে। তো এই হলো আমার আজকের বক্তব্য। আমি যেই কয়টা পক্ষের কথা বললাম মোটা দাগায় বলে আবারও, রুশাতের পরিবার, ওসি শাহ আলম, বনোজ কুমার সহ পিবিআর যারা যারা ওই সময় সম্পৃক্ত ছিল, সময় টেলিভিশনের যে কজন সম্পৃক্ত ছিল, ব্যারিস্টার সুমন, এগুলোর জন্য এই হত্যা মামলাটার আমার মনে হয় আরেকটা মামলা অবশ্যই হওয়া উচিত। ওই সময়ের বিচারক সহ ওই সময়ের বাদীপক্ষের আইনজীবী এই সব কয়টারে এই বিচারের আওতায় আনতে হবে। এটা যদি আনে, ভবিষ্যতে এই ধরনের এই কনস্পিরেসি করে তারপরে মানুষকে, নিরীহ মানুষকে এইভাবে এই কন্ডেম সেলের মধ্যে বছরের পর বছর রাখার যে ব্যবস্থা করা হয়েছিল, এটা করার আর ভবিষ্যতে কোনো সাহস পাবে না। আর সবশেষ একটা জিনিস বলে রাখি, সেটা হইলো আমি এটা করার পরে ফেনীর একটা ছোট একটা মানে পেজ আর কি, ওইখানকার স্থানীয় এক পত্রিকার নাম দিয়ে একটা পেজ খোলা। তো ওই পেজে বলেছে যে ইলিয়াস হুসাইন হইল গিয়া এই আসামি পক্ষের কাছ থেকে আমার নাকি অঢেল টাকা দিয়ে তারপরে আমি নাকি এই মামলার এটারে নাকি ঘুরাই দিয়েছি, আমি নাকি অঢেল টাকা দিয়ে একটা নাটক সাজায় তারপরে মিথ্যারে সত্য বানাইছি, সত্যরে মিথ্যা বানাইছি। তো ভাই আপনি সহ
আমার সমালোচনা করেন, আমার অনেক সমালোচনা করা অনেক জিনিস আছে, আমি ভুল করি, আমার পাপ আছে, আমি ফেরেশতা না ভাই। সমালোচনা করেন, কিন্তু এই মানে কোনো নির্যাতিত মানুষের কাছে কোনোদিন ইলিয়াস হোসেন কোনোদিন টাকা পয়সা নিয়েছে? দেওয়া ছাড়া নিয়েছে কোনোদিন টাকা পয়সা? আমার টিম ফেনীতে যাওয়ার পরে আমার টিমেরে ওই হোটেল ভাড়াটা দেওয়ার জন্য জিজ্ঞেস করেন, ওই আসামি পক্ষের এই লোকজন যারা আছে তাদের জিজ্ঞেস করেন, আরেক সাংবাদিকও আছে 2-3 জন, এই লোকগুলোর যা জিজ্ঞেস করেন যে আমার এই হোটেল ভাড়াটা আমার লোক যখন গিয়েছিল দেওয়ার জন্য কত পারাপারি করেছে। আমার রিপোর্টার আমারে জিজ্ঞেস করলো, ভাই এই ব্যাপারে ওনারা খুব পারাপারি করছে, খাইতে আসছে, এখন ওই খাবার বিল তারা দিবে। আমি বললাম, ঠিক আছে, খাইতে আসছেন, খাবার তো খান, সমস্যা নেই, ওইটা বিল দিতে চাইলে দেখ, হোটেলের বিল টেল কোনো কিছু নেওয়া যাবে না। 4 আনা পয়সা এই এই পুরো আসামি পক্ষের এতগুলো পরিবারের কোনো পরিবার থেকে যদি 4 আনা পয়সার একটা সিকি যদি ইলিয়াস হোসেন বা ইলিয়াস হোসেনের কোনো লোকজনের কাছে যদি কেউ দিয়ে থাকে, এটা প্রমাণ করতে পারেন, জীবনে কোনো দিন এই এত নীতিবান হয়ে তারপরে কথা বলতে আসবো না আপনাদের সামনে। সো সব জায়গায় রাজনীতি করা ঠিক না। হ্যাঁ, আল্লাহ, জীবনে বহু পাপ করি, বাট এই যে বাবুল আক্তার সহ এই যে কত আলেম, এই যে এই মানুষগুলিও, যে কটা মানুষ বাঁচাইছে, আল্লাহর কাছে যায় ক্লেম করতে পারবো যে আল্লাহ কিছু ভালো কাজ করছিলাম, এটার জন্য জীবনের পাপগুলি মাফ করে দেন। তো সবখানে এই মানে জাউরামি করতে আইসেন না, এটা করা ঠিক না। ইলিয়াস হুসাইন ওই জায়গায় যেদিন যাবে সেদিন ইলিয়াস হুসাইনের মানে এই যা আছে সব কিছু আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আল্লাহ হাফেজ।